প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফিনান্স, ব্যাংকিং ও বিমার প্রথম পত্র থেকে আমরা তৃতীয় অধ্যায়ের আগে 4টি ক্লাস হয়েছিল। এই ক্লাসগুলোতে আমরা থিওরি এবং সূত্রগুলো দেখিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে শুরু করতে যাচ্ছি গাণিতিক অংশ। গত ক্লাসটিতে আমরা একটি গাণিতিক অংশ শেষ করেছিলাম, যে গাণিতিক অংশটি ছিল বর্তমানগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেটি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আরেকটি দেখিয়েছিলাম, বাট সাউন্ড প্রবলেমের কারণে তোমাদেরকে ওটা শেষ করতে পারিনি। তো আমি ওখান থেকে আবার শুরু করতে যাচ্ছি। যেটি তোমাদেরকে দেখাতে পারিনি সেটি আজকে আমি শুরু করব। তো এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি একটা তোমাদের সুবিধার্থে একটি উদ্দীপক এখানে লিখে দিয়েছি। তো সেখান থেকে আমি কিন্তু কোশ্চেনটা সলভ করব। তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ আমি বলছি, আবার এখানে দেখাও যাচ্ছে, জনাব ফাহিম 4 লাখ টাকা 10 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। তো সেক্ষেত্রে পদ্মা ব্যাংক তাকে 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। অন্যদিকে মেঘনা ব্যাংক 8% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। তো এখানে জনাব ফাহিমের 4 লক্ষ টাকা আছে, তাকে দুটি ব্যাংক দুইভাবে প্রস্তাব দিয়েছে। পদ্মা ব্যাংক বলছে আমার কাছে যদি তুমি টাকা জমা রাখো সেক্ষেত্রে 10% হারে সে বার্ষিক সুদ দিবে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিবে। আবার অন্যদিকে মেঘনা ব্যাংক বলছে তুমি যদি আমার কাছে টাকা রাখো তাহলে 8% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। দুটি কথা মনে রাখতে হবে। তো আগেই এই অঙ্ক করার আগে আমরা কিভাবে বুঝবো আসলে এখানে বর্তমান মূল্য বের করতে হবে না ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তো খুব সহজভাবে আমরা একটু বোঝার চেষ্টা করব যে 4 লক্ষ টাকা 10 বছরের জন্য সে ব্যাংকে জমা রাখতে চান। সেক্ষেত্রে দুইটা ব্যাংক দুইভাবে সে প্রস্তাব দিয়েছে। তো সেক্ষেত্রে তার বর্তমানে আছে 4 লক্ষ টাকা। এই বর্তমান তার মানে কোশ্চেনের মধ্যে কোন মূল্যটা দেওয়া আছে সেটা আগে তোমার ফাইন্ড আউট করতে হবে। এটা যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমার কোশ্চেনে কি বের করতে হবে সেটা আমি খুব সহজেই বুঝতে পারবো। তো এখন একটু কোশ্চেনে যাই। দেখো কোশ্চেনে বলা হয়েছে মেয়াদ শেষে ফাহিম পদ্মা ব্যাংক হতে কত টাকা পাবেন। একটু বাংলা গ্রামারের দিকে একটু আমরা যদি খেয়াল করি, পাবেন বলছে অর্থাৎ ভবিষ্যতে কত টাকা পাবেন। তার মানে আমি এই কোশ্চেনটা দেখেও বুঝতে পারি যে এখানে কি বের করতে হবে, অর্থাৎ বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য। তো আসলে আমি সহজভাবে বুঝতে পারি যে মেয়াদ শেষে অর্থাৎ সে 10 বছরের জন্য রাখবেন। তো 10 বছর পর সে কত টাকা পাবেন তার মানে কি ফিউচার ভ্যালু বের করতে হবে। তো তার মানে আমি বুঝতে পারলাম যে এখান থেকে ফিউচার ভ্যালু বের করতে হবে। তো ইতিমধ্যে যারা তোমরা লাইনে এসেছো তোমরা তোমাদের বরাবরের মতো যে কাজগুলো সে কাজগুলোই করে ফেলবে। তোমাদের রোল নম্বর সেকশন এগুলো লিখে দিবে, আর প্রবলেম হলে অবশ্যই বলবে। তো সাউন্ড সমস্যা হলে অবশ্যই সেটাও বলবে। আচ্ছা, তাহলে আমরা এখন কোশ্চেনটা সলভ করতে যাচ্ছি। তো এখানে আমরা একটু খেয়াল করতে যাচ্ছি যে আমাদের কি বের করতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মেয়াদ শেষে ফাহিম ব্যাংক হতে কত টাকা পাবেন বলা হয়েছে। তার মানে আমাকে বুঝতে হবে ফিউচার ভ্যালু বের করতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে কী বের করতে হবে। আমি আবারও বলছি, আমরা যদি কোশ্চেনটা বুঝি তাহলে আমাদের যত বড় ম্যাথ দেখ না কেন আমি সলভ করতে পারবো। আর যদি আমি বুঝতে না পারি, আমি যদি 1000টা অঙ্কও করাই সেক্ষেত্রে কিন্তু আমরা লাভবান হতে পারবো না। সেক্ষেত্রে আমি যদি একটা কোশ্চেন ভালো করে বুঝি তাহলে আমার অনেকগুলো কোশ্চেন আমি সলভ করতে পারবো। তো আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে কি বের করতে হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে অনেকেই বলে এই অঙ্কগুলো একটু কঠিন টাইপের বা অনেকে বলে সহজ টাইপের। তো এখানে যে অঙ্কটা ধরতে পারবে যে বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য বের করতে হবে সেটা যে ভালো করে বুঝতে পারবে তার জন্য এই অঙ্কগুলো খুবই সহজ মনে হবে যদি সে বুঝতে পারে। তো আমরা একটু খেয়াল করি, যেখানে বলা হয়েছে যে ফাহিম 4 লক্ষ টাকা 10 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। পদ্মা ব্যাংক তাকে 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। অন্যদিকে মেঘনা ব্যাংক 8% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে।
তো সেক্ষেত্রে মেয়াদ শেষে ফাহিম পদ্মা ব্যাংক হতে কত টাকা পাবেন। তাহলে যেহেতু পদ্মা ব্যাংক নিয়ে বলছে সেহেতু আমি পদ্মা ব্যাংকের কাছে যাব। পদ্মা ব্যাংকের 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধি বলেছে, সেক্ষেত্রে আমরা এটা বের করব। তো আমি কিন্তু এটা মুছে ফেলবো, কারণ আমাকে অঙ্কটা সলভ করতে হবে। তো আমি কোশ্চেনটা আপাতত মুছে ফেলছি, তারপরে আমরা ওইটা দেখি মোছা যায় কি না লাগবে। তো এখন দেখো আমি গ নাম্বার অঙ্কটা তোমাদেরকে সলভ করাচ্ছি। তো গ নাম্বার করতে গেলে আমাদের আগেই লিখতে হবে পদ্মা ব্যাংকের ক্ষেত্রে। পদ্মা ব্যাংক যেহেতু বের করতে বলছে, পদ্মা ব্যাংকের ক্ষেত্রে। তো পদ্মা ব্যাংকের ক্ষেত্রে আমি কি বের করব? তোমাকে বলছে মেয়াদ শেষে কত টাকা পাবেন, তার মানে কি ফিউচার ভ্যালু বের করতে হবে। তাহলে ফিউচার ভ্যালুর সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। তোমরা যদি পারো আমাকে একটু লিখে দাও, তোমরা এখানে কমেন্টস করে আমাদেরকে লিখে দাও একটু যে আমাদের ফিউচার ভ্যালুর সূত্রটা কি ছিল। নরমাল সূত্র। কেন নরমাল সূত্র আমি ব্যবহার করব? এখানে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি। যদি আমার কোশ্চেনের মধ্যে বার্ষিক চক্রবৃদ্ধি কথাটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি নরমাল একটা সূত্র ব্যবহার করতে পারি। এখানে চক্রবৃদ্ধি আছে, তারপর আমি চক্রবৃদ্ধি দেখানোর দরকার নেই, কারণ বার্ষিক বলেছে। বার্ষিক বললে এম এর মান 1 হয়। যত সংখ্যাকে তুমি 1 দিয়ে গুণ করো সেক্ষেত্রে কিন্তু তোমার একই হবে। সেক্ষেত্রে আমি এখানে চক্রবৃদ্ধির সূত্রটি ব্যবহার করব না, আমি নরমাল সূত্র ব্যবহার করলেও আমার অঙ্কটা হবে। তো শুধু আমি চক্রবৃদ্ধির সূত্র ইউজ করতে হচ্ছে না। যখন অঙ্কের মধ্যে বার্ষিক চক্রবৃদ্ধি বলবে তখন নরমাল যে ফিউচার ভ্যালুর যে সূত্রটা, সেই সূত্রটাই আমরা এখানে কি করব? ব্যবহার করব। তো আমাদের যে সূত্রটা ছিল তোমরা মনে রাখবে, পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমাদের এই সূত্রটি ছিল। তো এটা ছিল নরমাল যে সূত্র, সেই সূত্রটাই আমরা এখান থেকে করে বের করব। তো এখানে আমাকে কি কি দেওয়া আছে সেটা একটু লিখে নিব। এখানে কি বলা হয়েছে, পিবি অর্থাৎ এটার মান কত? 4 লক্ষ টাকা। এখানে 4 লক্ষ টাকা আমি এখানে বসাবো, পিবি এর মান দেওয়া আছে। আই মানি পদ্মা ব্যাংকের সুদের হার কত? 10%। পদ্মা ব্যাংকের 10% সুদ, আই মানি সুদের হার। এটাকে আমি পয়েন্ট করে লিখলে 0.10। কিভাবে পয়েন্ট করে লিখতে হয়? এটাকে আমি 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে আমাদের 0.1 আসে ক্যালকুলেটারে। তো 0.10 লিখতে পারি, বা 1ও লেখা যেতে পারে। তো এখন দেখো এন মানির সময় কত বছরের জন্য সে রাখছে? 10 বছরের জন্য রাখছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে, যেটাকে আমরা বলি এফবি, অর্থাৎ এটা হট লিখতে হবে, এটা আমাকে বের করতে হবে। তো এখন যদি তুমি মানগুলো খুব সহজে বসিয়ে দাও তাহলে কিন্তু আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। তো সেক্ষেত্রে পিবি আমাদের কত আছে? 4 লক্ষ টাকা। এখানে আমি 4 লক্ষ টাকা করে দিব, প্লাস 0.10। এখানে যদি আমি এন এর মান বসাই, এন মানি হচ্ছে 10। তো এখন এটা ক্যালকুলেশন কিভাবে করবে? এখানে কোনো চিহ্ন নাই, মানে কি গুণ চিহ্ন, অর্থাৎ এখানে লিখবে 4 লক্ষ টাকা, আর এখানে কোনো চিহ্ন না থাকলে আমরা গুণ দিব। তো সেক্ষেত্রে এটা যোগ করলে হয় কত? 1.10। এটার উপরে পাওয়ার হচ্ছে 10। তো এখন এটা তুমি ক্যালকুলেশন করে নাও। ক্যালকুলেশনটা করলে আমাদের কি আসবে? তো ক্যালকুলেশনটা তোমরা একটু করে যদি আমাকে জানাতে তাহলে সুবিধা হতো, দেখতাম যে কে আসলে জানাচ্ছ। একটু যদি জানাও তাহলে ভালো হয়। তোমরা একটু তোমরা ক্যালকুলেটর নিয়ে একটু বসবে। আচ্ছা, পিবি আমরা সূত্রটা অনেকেই লেখা পাচ্ছি, যে কে লিখছো? তানজিকা ইসলাম পায়েল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর লিখছে জান্নাতুল ফেরদাউস জান্নাত, ও লেখছে সূত্রটা, ওকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। তো এখন এইটার একটু ক্যালকুলেশনটা যদি তোমরা করে দিতে তাহলে আরও একটু সুবিধা হতো। আমি বুঝতে পারতাম যে আসলেই তোমরা ক্যালকুলেটর নিয়ে বসছো বা অঙ্কটি বুঝতে পারছো, সেটা আমি কিন্তু বুঝতে পারতাম যদি তোমরা এটা ক্যালকুলেশন করে আমাকে একটু দিতে। আচ্ছা, তো আমি আরেকটু মনে হয় ওয়েট করি। তোমরা ক্যালকুলেশন মনে হয় করতেছো, একটু করে নাও। আর যদি না পারো আমি করে দিচ্ছি। তো সেক্ষেত্রে ক্যালকুলেশন কিভাবে করবে দেখো, তোমরা ক্যালকুলেটরটি নিবে, নেওয়ার পর এখানে 4 লক্ষ টাকা লিখবে। লেখার পরে যেভাবে আছে তুমি ব্র্যাকেটটা দাও। তোমার ক্যালকুলেশনে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা লিখবে 1.10। লেখার পর ব্র্যাকেটটা কমপ্লিট করবে। করার পরে তোমার পাওয়ার চিহ্ন আছে, তোমাদের ক্যালকুলেটারে দেখো এরকম একটা পাওয়ার চিহ্ন দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। এরকম পাওয়ার চিহ্ন, পাওয়ারের পরে তুমি 10 লিখবে, ইকুয়াল দিবে, তোমার একটা অ্যান্সার চলে আসবে। তো এখানে 10 লক্ষ টাকা সামথিং আসবে, অর্থাৎ 10,37,000, 10,37,497, 10,37,497
497 টাকা। তো এখন যদি পদ্মা ব্যাংকে সে টাকা রাখে, দেখি কার কার মিলছে। কেউ যদি পারো আমাকে একটু লিখে দাও যে এখানে কে কে। হ্যাঁ, গুড। আচ্ছা, জান্নাতুল ফেরদাউস জান্নাত ও অ্যান্সার দিয়েছে 10,37,496.9। আমরা 97 লিখতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি অঙ্কটি করেছো। আর তানজিকা ইসলাম পায়েলও লিখেছে, তো 10,37,497.984। তো এখানে হয়েছে, তো এটা আমাদের অ্যান্সার হয়েছে। তোমরা আর যারা করতে পারোনি তারা একটু দেখে নাও এখানে আমাদের অ্যান্সারটি কত হয়েছে। আচ্ছা, তো এখানে আমাদের অ্যান্সারটা কত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আমার এখানে আমি যেটা করলাম সেটা কি তোমরা দেখতে পেয়েছো? এই যে, তো এখন তোমরা নিশ্চয়ই আমার এটাও আমাদের অ্যান্সারটাও দেখতে পাচ্ছ। তো আমার এখানে অ্যান্সার কত হয়েছে একটু 10,37,497। ও পয়েন্টের পরে যে 9 আসে, অর্থাৎ পয়েন্টের পরে যদি 5 থেকে আসা শুরু করে, এর আগে আমরা 1 যোগ করে ফেলি, এজন্য আমি 97 লিখেছি। তো ঠিক আছে, তো অনেকেই পরে জয়েন করছো, যেটা আমি দেখতে পাচ্ছি শাহরিয়া রাজগর পরে জয়েন করছো। ওয়ালাইকুম আসসালাম। আরও যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আর অনেক ধন্যবাদ তোমরা জয়েন করার জন্য। তো আমরা আশা করি তোমরা সাথে থাকবে। এরপর দেখো পরের যে কোশ্চেনটা আমাদের ছিল, তো আমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। যারা লেটে করেছো তারা একটু আগে থেকে একটু দেখে নিবে, পরে তো আমাদের এই ভিডিওগুলো দেখা যায়, তো সেক্ষেত্রে এই কাজটা করবে। তো আমি কিন্তু গ নাম্বারটা আমার বুঝতে হচ্ছে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা সবাই একটু লিখে দাও যে স্যার বুঝতে পেরেছি, তো পরবর্তী কোশ্চেনে আমি চলে যেতে পারি। তো দেখো এর পরের কোশ্চেনে আমি চলে যাব। বলছে যে জনাব ফাহিমের জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তো সেক্ষেত্রে দুটি ব্যাংকেরই বের করতে হবে। দুটি ব্যাংকের ক্ষেত্রে দেখব কোন ব্যাংক থেকে বেশি টাকা পাওয়া যায়। এটা যদি তোমাকেও বলে যে তুমি কোন ব্যাংকে টাকা রাখবে, সেক্ষেত্রে তুমি চিন্তা করবে নর্মালভাবে যে ব্যাংক থেকে আমি বেশি টাকা পাবো সে ব্যাংকে আমি টাকা জমা রাখবো। তো আমাদের ফার্স্ট আমরা যেটা বের করছি, পদ্মা ব্যাংকে যদি টাকা রাখা হয় সেক্ষেত্রে 10,37,497 টাকা পাওয়া যাবে। আর এখন দেখব আরেকটা ব্যাংক বলছে, মেঘনা ব্যাংক বলছে 8% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। তো সেক্ষেত্রে আমি মেঘনা ব্যাংকেরটাও বের করব, তবে এক্ষেত্রে খেয়াল করতে হবে একটু ডিফারেন্ট হবে ওইটার চেয়ে। তো আমরা পরেরটা সলভ করতে যাচ্ছি। আচ্ছা, তো এখন দেখো পরেরটা আমরা যখন লিখবো তখন এখানে আমি একটু লিখে নিব মেঘনা ব্যাংকের ক্ষেত্রে। সবাই একটু খেয়াল করবে, কারণ পরের যেটা দুইটা ব্যাংকেরটাই বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা তো একটা বের করেই ফেললাম, আর এখানে লিখবো মেঘনা ব্যাংকের ক্ষেত্রে। তো এক্ষেত্রে সূত্রটা একটু চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে তোমরা কি বুঝতে পারছো? যেখানে বলছে মেঘনা ব্যাংক 8% হারে মাসিক চক্রবৃদ্ধি বলার কারণে এটি চেঞ্জ হয়ে যাবে। যখন অঙ্কের ভিতরে অর্ধবার্ষিক, মাসিক, চক্রবৃদ্ধি কথাটি বলা থাকবে তখন কিন্তু আমরা এম লিখব। এর আগেও বলতে পারো স্যার এর আগে তো বার্ষিক চক্রবৃদ্ধি ছিল, আমরা এম কেন নেইনি? কারণ আমরা এম নেইনি, কিসের জন্য আমরা এমটি নেইনি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ ওইখানে বার্ষিক বলা আছে। বার্ষিক বলার কারণে কিন্তু আমরা এমটি নেইনি। সেক্ষেত্রে আমাদের এম নেওয়ার দরকার নেই, কারণ এম এর মান 1 হবে বার্ষিক বললে। তো যতই বলি না কেন, যতই সূত্র আমরা এখানে 1 লিখি না কেন, তবে রেজাল্ট কিন্তু একই আসবে, এই জন্য আমরা 1 দেইনি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের এম অবশ্যই দিতে হবে। তো আমরা এমটা এখানে একটু খেয়াল করো, তাহলে এম কেন দিয়েছি বুঝতে পারছো তোমরা সূত্রটা? সবাই কি বুঝতে পারছো এখানে এম আমি কেন দিয়েছি সূত্রটায়? কারণ আমাদের চক্রবৃদ্ধি বলেছে। তো সেক্ষেত্রে পিবি সমান আবারও 4 লাখ টাকা আমরা এভাবে লিখবো এখানে। আর হচ্ছে আয়ের মান, দেখো এখানে আয়ের মান চেঞ্জ হয়ে যাবে, 8% বলছে। তো 8% এটাকে আমি যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 0.08। খেয়াল করবে অনেকেই এটা ভুল করে, যে অনেকে মুখস্থ করে ফেলে 100 দিয়ে ভাগ না করে 0.8 লেখে, হবে না কিন্তু। একটা ডিজিট সংখ্যা থাকলে এটা মুখস্থ করার ক্ষেত্রে আমরা মনে রাখবো এর দশমিকের পরে একটা শূন্য বসাতে হয়, 0.08। যদি সিঙ্গেল 9 পর্যন্ত থাকে সেক্ষেত্রে এভাবে হবে। এম যদি আমি বলি এম এর মান, তোমরা বলো তো মাসিক চক্রবৃদ্ধি বললে এম এর মান কত হয়? আমি তোমাদেরকে একটা শখ করিয়েছিলাম,
সেখানে দেওয়া আছে। অর্ধবার্ষিক বললে কি হবে, মাসিক বললে কি হবে, ত্রৈমাসিক বললে কি হবে। তো এম এর মান আমরা বুঝতে পারি এটা মাসিক বলা হয়েছে। তো এটার কারণে আমরা এটা কোথায় লিখতে পারি, তো আমরা এখানে এম এর মান 12 লিখতে পারি। দেখো এখন তোমরা মানগুলো বসিয়ে ফেলো, তোমরা নিশ্চয়ই পারবে করতে। এরপরে দেখো আমাদের যেটা বের করতে হয় সেটা হট লিখতে হয়। তো যাই হোক, তাহলে এখন আমাদের এটার মান বসিয়ে ফেলি। 4 লক্ষ টাকা এখানে বসাবো। দেন 1 প্লাস আই এর মান 0.08, এম 12, তাহলে এন আমাদের এখানে এন কিন্তু 10 বছরই, আগেরটার মতোই 10 বছর। তো এখানে 10 গুণ হচ্ছে এম এর মান 12, খেয়াল করবে 10 গুণ এম এর মান 12, 10 গুণ এম এর মান 12। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এম এর মান কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। তো এটারও ক্যালকুলেশন অনেকে করে ফেলছো মনে হয়। তো এখানে কে কে ক্যালকুলেশন করেছো আমি আবার একটু দেখব এবং তোমাদেরকে একটু টাইম দিচ্ছি যে আসলে ক্যালকুলেশনটা করার জন্য তোমরা করে ফেলো, তোমরা একটু তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করে ফেলো, আমি এখানে দেখছি। তো ক্যালকুলেশন করার আগে আমি ফার্স্ট অন সবাইকে বলবো আমাদের এই কাজটুকু আগে করে নিবে। তো আমাদের এখানে যেটা করলে হয়, অর্থাৎ এখানে যদি তুমি ভাগ করে নাও সেক্ষেত্রে আমাদের কত হবে, তো এখানে তুমি ভাগ করে নাও, অর্থাৎ এখানে আমাদের আছে কত, 0.08। তো তুমি ভাগ করে নাও, এখানে 0.08 ভাগ করবেন 12, তাহলে আমাদের এটা আসে 0.0066, অসংখ্য ছয়, অসংখ্য ছয়ের পর আমি 7 লিখতে পারি। এখানে এই পাওয়ারটা গুণ করে নিবে, 120 হয় পাওয়ার। দেখো অনেকে যদি ক্যালকুলেশন একসাথে করো তাহলে সেক্ষেত্রে তুমি পাওয়ারটা গুণ করে নিতে হবে তোমাদেরকে, তা না হলে কিন্তু অঙ্কটা হবে না। অর্থাৎ আগে তোমার এই পাওয়ারটা কি করে নিতে হবে, গুণ করে নিতে হবে, এরপরে আমাদের করে ফেলতে হবে। তো এরপরে আমাদের অ্যান্সার করলে হয় 8,87,000, 8,87,891 টাকা। দেখি অনেক কার কার মিলেছে, আমি একটু দেখছি কে কে মিলাচ্ছ। আমি আচ্ছা, তো কে কে লিখছো, জান্নাতুল ফেরদাউস জান্নাত, মাহিন রহমান, ইরাম, ওটা হয়েছে 8,87,890 মানে সামথিং, ওটা কোনো সমস্যা নেই। তো 2-1 কম বেশি হতে পারে, কারণ আমরা এটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে দশমিকের পর বেশি সংখ্যা নিলে হবে। তো ঠিক আছে, সবারই হয়েছে। তো এখানে 2-1 কিছু ডিফারেন্স থাকবে, তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো তানজিকা ইসলাম পায়েল, তোমারও কোনো সমস্যা নেই, ধন্যবাদ। যারা তাহমিনা আরিয়া তুমিও লিখছো, তো ধন্যবাদ সবাইকে, কারণ সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। তো এখন আমাকে খেয়াল করতে হবে, তো তোমাদের এখন আমাকে কি খেয়াল করতে হবে, আমাকে দেখতে হবে দুটি ব্যাংকের ক্ষেত্রে কোন ব্যাংকে টাকা রাখা তার জন্য লাভজনক হবে। তোমরা একটু কমেন্টসের মাধ্যমে আমাকে দেখিয়ে দাও বা লিখে দাও যে আসলে কোন ব্যাংকে আমাদের জন্য টাকা রাখা লাভজনক হবে। তোমরা একটু দেখিয়ে দাও বা বলে দাও যে মেঘনা ব্যাংকে আমি টাকা রাখবো নাকি পদ্মা ব্যাংকে টাকা রাখবো। দেখো মেঘনা ব্যাংকে যদি আমি টাকা রাখি তাহলে 8,87,000 টাকা পাবো, 87,000 সামথিং টাকা পাবো। আর যদি আমি পদ্মা ব্যাংকে টাকা রাখি সেক্ষেত্রে 10,37,491 সামথিং এরকম টাকা পাবো। তো সেক্ষেত্রে কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে বলো তো তোমরা। এখানে আমি কোন ব্যাংকে টাকা জমা রাখবো একটু তোমরা আমাকে জানিয়ে দাও যে কোন ব্যাংকে আমরা টাকা রাখতে পারি বা টাকা রাখবো, সেক্ষেত্রে আমাকে একটু জানিয়ে দাও। তো একটু জানাও তোমরা সবাই। পদ্মা ব্যাংকে টাকাটা রাখবো, তাহমিনা লিখছেন, তারপরে হচ্ছে তানজিকা ইসলাম পায়েল লিখছেন, আমার বন্ধু হেলাল আমাকে কমেন্টস করছে, ইফিসিয়েন্ট স্যার, থ্যাংক ইউ বন্ধু। এরপরে আর কি আছো, আর কি অ্যান্সারটা বলে দাও। আচ্ছা ঠিক আছে, যারা তাহলে আমরা এখানে কমেন্টসে কি লিখবো, আমরা কমেন্টসে কি লিখবো, কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে, তাহলে আমরা লিখবো পদ্মা ব্যাংকে টাকা রাখা জনাব ফাহিমের জন্য লাভজনক হবে।
তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন লাভজনক হবে, কারণ ওই ব্যাংকে আমি যদি টাকা জমা রাখি সেক্ষেত্রে কিন্তু টাকা কি পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে। তো তো আমরা এই অঙ্কটা কি সবাই কি বুঝতে পেরেছি? তো আশা করছি সবাই বুঝতে পেরেছি। এর নেক্সট আমরা আরেকটি কোশ্চেনে চলে যাব। তো দেখো এটা আমি মুছে ফেলবো, দেন আরেকটা কোশ্চেন লিখবো, তারপরে কিন্তু আমরা আবার একটি অঙ্কে চলে যাব। ওকে, তো আমরা ভবিষ্যৎ মূল্য কিভাবে বের করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। এর আগের ক্লাসে আমরা বর্তমান মূল্য কিভাবে বের করতে হয়েছিল সেটাও আমরা বুঝতে পেরেছিলাম। তো এখন আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখাবো, সেটি হচ্ছে আমি লিখে দিব তারপর অঙ্কটা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো একটু খেয়াল করো। হ্যাঁ, তো অনেকেই লিখছে লাভ বেশি দিবে, ঠিক আছে, ধন্যবাদ, এই জন্য আমরা এখানে টাকা লিখবো। আচ্ছা ঠিক আছে ব্যাংকার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি তো ব্যাংকার, আপনি তো বুঝবেনই। সেক্ষেত্রে আপনার ব্যাংকে যদি টাকা রাখে সেক্ষেত্রে যেখানে বেশি পাইলে আপনার ব্যাংকে আমরা টাকা জমা রাখবো। কে তো দেখি, যাই হোক জনাব সালাম সাহেব, আমরা একটু দেখবো এটা। হ্যাঁ, আরেকটা অঙ্ক তোমরা একটু দেখে নিতে পারো, আমি এখানে লিখে দিচ্ছি। জনাব সালাম সাহেব তিনি কি করছেন, জনতা ব্যাংক থেকে কৃষি ব্যাংকে টাকা জমা রাখবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, তোমরা যদি আমাদেরকে বেশি টাকা দাও, সুদ দাও, তাহলে অবশ্যই তোমাদের ব্যাংকে টাকা জমা রাখবো। জনাব সালাম সাহেব জনতা ব্যাংক থেকে, একটু খেয়াল করবে, জনতা ব্যাংক থেকে অন্য আরেকটি ডিফারেন্ট অঙ্কে চলে যাচ্ছি। তো আসলে এখানে জনতা ব্যাংক না দিয়ে যদি আমি কৃষি ব্যাংক দিতাম ভালো হতো, যাই হোক কৃষি ব্যাংক দিলাম না, পরে আমরা নেক্সট অঙ্কে কৃষি ব্যাংক দিব। জনাব সালাম সাহেব জনতা ব্যাংক থেকে বার্ষিক 12% হার সুদে 12% হার সুদে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। শিক্ষার্থীরা তোমরা যারা আছো সেটা কিন্তু এই কোশ্চেনগুলো লিখে রাখতে পারো খাতায়, তারপরে আমরা অঙ্কগুলো সলভ করলে, তোমরাও খাতায় সলভ করলে এই জিনিসগুলো আরো ভালো ক্লিয়ার হবে তোমাদের মধ্যে। আর যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা আছে, তোমাদের 3 তারিখ থেকে এক্সাম শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমি অঙ্ক দিয়েছি, সেক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল করবে যে এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো ঋণ গ্রহণ করেন। আচ্ছা, এরপরে আর একটু বলা হয়েছে যে আগামী 5 বছর প্রত্যেক বছর শেষে, আগামী 5 বছর প্রত্যেক বছর শেষে, লেখা বোঝা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবে, যে কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে। বছর শেষে ঋণের কিস্তি পরিশোধ করেন, আচ্ছা, এই ছিল আমাদের কোশ্চেনটা আমি আবারও বলছি, বা উদ্দীপকটা বলছি, সরি। তো এখানে আমাদের কোশ্চেনটা কি, কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি আগে। তো ফার্স্ট কোশ্চেন তোমাকে এখানে বলা হয়েছে ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করো। আমরা কিস্তির পরিমাণটা নির্ণয় করব, ঋণের কিস্তির পরিমাণ নির্ণয়। তো ঋণের কিস্তির পরিমাণ আমরা নির্ণয় করব। দেন আরেকটা কোশ্চেন আছে যে প্রত্যেক বছরের শুরুতে কিস্তি প্রদান করলে তাহলে প্রত্যেক বছরের শুরুতে ঋণের কিস্তি পরিশোধ করলে, কিস্তি প্রদান করলে কি প্রভাব পড়বে, এটা তোমাকে জানতে চাচ্ছে। তো আমরা নিশ্চয়ই উদ্দীপকটা আমি আবারও বলছি, একটু খেয়াল করবে সবাই। না, অনেকে জিজ্ঞেস করছে স্যার এক্সাম কোশ্চেন কি অনলাইনে দিবে নাকি যে নিয়ে, এখানে কলেজে আসতে হবে, দেন নিয়ে যেতে হবে। ওকে, তো এখন এখানে দেখো যারা আছো, এখানে আমরা আচ্ছা, তো
তো এখানে হাবিবা ইতিমনি এও জয়েন করেছে। তো যাই হোক, অনার্সের স্টুডেন্ট, ধন্যবাদ জয়েন করার জন্য। আচ্ছা, তো জনাব সালাম সাহেব জনতা ব্যাংক থেকে বার্ষিক 12% হার সুদে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। আগামী 5 বছর প্রত্যেক বছর শেষে ঋণের কিস্তি পরিশোধ করেন। কোশ্চেনটা এমন ছিল, দেখো যে জনতা ব্যাংক থেকে সে 12% হারে সুদে 5 লক্ষ টাকা, অর্থাৎ তুমি মনে করো এখানে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছো, সেক্ষেত্রে 10% হারে তাকে সুদ দিবে। তো 5 বছরে তুমি টাকাটা শেষ করে, মানে বছরের শেষে তুমি কিস্তিটা পরিশোধ করতে চাচ্ছ। তাহলে এখন ঋণের কিস্তির পরিমাণ কত? তুমি ঋণ নিয়েছো, তাহলে প্রত্যেক বছরে তুমি কত টাকা তাকে ওই ব্যাংকে পরিশোধ করবে সেটা তোমাকে বের করতে বলা হচ্ছে। তো আমরা একটু দেখব। আচ্ছা, শুভ রয়, খুব শুধু দেখতেছো, তোমার কাছ থেকে তো আমরা অ্যান্সার চাচ্ছি, তুমি অ্যান্সার দিবে যে আসলে এখানে কি হয়। দেখো, আমরা এখানে কিস্তির পরিমাণটা নির্ণয় করব। ফার্স্ট আমার কোশ্চেন ছিল কিস্তির পরিমাণ। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে কিস্তির পরিমাণের সূত্র, যেটা আমাদের পিবি অ্যানুইটি। আমরা বলেছিলাম অ্যানুইটি দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ অ্যানুইটি আর একটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি। সেক্ষেত্রে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেটা বলেছিলাম। যখন দেখো বছরের শেষে বলছে, তো আমাকে ফার্স্ট কোশ্চেনটা করার আগে উদ্দীপকে একটু খেয়াল করতে হবে যে ঋণের কিস্তিটা পরিশোধ করবে কে? বছরের শেষে। তো যদি বছরের শেষে হয় তখন একরকম সূত্র হবে, বছরের শুরুতে হলে আর এক রকম সূত্র হবে। তো তোমরা একটু সূত্রটা লিখে দাও যে ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় আমাদের সূত্র কোনটি হবে। যেহেতু এখানে বর্তমান মূল্যের অ্যানুইটি বের করতে হবে, কারণ তোমাকে বর্তমানে তাকে কত টাকা জমা দিতে হবে বা প্রতি বছরে জমা দিতে হবে। তুমি 5 লক্ষ টাকা ঋণ নিয়েছো, সেক্ষেত্রে আমরা বর্তমান মূল্য যেটা সেটা আমরা বের করব। তো সেক্ষেত্রে আমরা একটু দেখে নেই। আমাদের সূত্রটা সবাই একটু খেয়াল করেন, আমরা সূত্রটায় যাচ্ছি। আমাদের সূত্রটা আমরা এখানে মুছে ফেলছি কোশ্চেনটা। তো আমাদের সূত্রটি কি ছিল সবাই একটু লিখে নেই। তো ঋণের কিস্তির পরিমাণ, তাহলে গ নম্বর কোশ্চেনে আমি অ্যান্সার তোমাদেরকে দিচ্ছি কিভাবে আমরা করব। তো সেক্ষেত্রে আমাদের ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় লিখবেন উপরে, ঋণের কিস্তির পরিমাণ নির্ণয়, ঋণের কিস্তির পরিমাণ নির্ণয়। তো ঋণের কিস্তির পরিমাণ আমরা নির্ণয় করতে হলে আমাদের যে সূত্রটা পিবিএ, অর্থাৎ পিবিএ কেন দিয়েছি? অ্যানুইটির সূত্র। যখন তোমাকে কিস্তির পরিমাণ বা ঋণের পরিমাণ নির্ণয় করতে হবে তখন আমরা এখানে এ ব্যবহার করব। তো দেখো এরপরে পিবিএ, তো আমাদের যে সূত্রটি সেটি কি ছিল? তো আমরা এ লিখতাম এখানে এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই, 1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড হচ্ছে আই। তোমাদের নিশ্চয়ই এই সূত্রটি মনে আছে। তো এখন আমি কখন কোন সূত্রটা ব্যবহার করব এটা কিন্তু আমাকে বুঝতে হবে। তাহলে আমাদের সূত্রটি কি ছিল? এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড আই, সেটা আমরা সবাই লিখে ফেললাম। তো দেখি আমরা নেক্সট আরেকটা, মানে আমাদের যে মানগুলো আছে এখানে দেখো, এ আমার কিসের মান বের করতে হবে? খেয়াল করতে হবে আমাকে কিসের মান বের করতে হবে। কিস্তি যেহেতু বলছে এর মান, এ দ্বারা কি বোঝায়? কিস্তি। তার মানে এক্ষেত্রে আমাদের পিবি এর মান দেওয়া আছে। এই যে 5 লক্ষ টাকা, এটা হচ্ছে ঋণ, এটা হচ্ছে তুমি 5 লক্ষ টাকা তুমি ঋণ নিয়েছিলে, এটা হচ্ছে পিবি এর মান দেওয়া আছে। সেক্ষেত্রে তুমি ওই ঋণ নেওয়ার পর তুমি কত টাকা ব্যাংকে পরিশোধ করবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমি একটু লিখে নেই পিবিএ, অর্থাৎ এখানে 5 লক্ষ টাকা তোমার দেওয়া আছে। এরপরে এর মান তোমাকে বের করতে হবে। এরপর দেখো আই মানে সুদের হার 12% বলছে, 0.12 হবে। এরপরে আমাদের এন, এন মানে কত বছর? এখানে বছর বলা হয়েছে 5 বছর, এন মানে হচ্ছে 5 বছর। তো দেখো এখানে, আচ্ছা ক্লিয়ার না, হয়তো একটু নেটে প্রবলেম থাকে। আচ্ছা, অনেকে বলছে কোশ্চেন কি আজকে না 3 তারিখে? 3 তারিখ, তোমাদেরকে আবারও বলছি 3 তারিখে তোমাদের কোশ্চেন দেওয়া হবে। আর দিবে নাকি? আচ্ছা, অনেকে এখানে বোর্ড ক্লিয়ার না। আচ্ছা, একটু ওয়েট করলে হয়তো বা দেখা যায়, অনেক সময় নেট বাফারিং করার কারণে এই প্রবলেমটা হয়। আচ্ছা, এখন আমি মানগুলো বসাই। দেখো পিবি এর মান 5 লক্ষ টাকা ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস, খেয়াল করো 1 মাইনাস 1 উপরে 1 প্লাস আই,
তো সেক্ষেত্রে এন এর মান কত হবে 5 আর আই এর মান 0.12। তোমরা নিশ্চয়ই এটা মানটা বসানো বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, যেহেতু আমাকে কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে, তার মানে এ এর মান বের করতে হবে। কিস্তি মানে কি, এ এর মান আমাকে বের করতে হবে। তো সেটা বুঝে আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে। তো এখন ক্যালকুলেশন আমরা করে ফেলি। ক্যালকুলেশনটা কিভাবে করব একটু বলে দিচ্ছি। ক্যালকুলেশনটা আমি কিভাবে করব, দেখো এখানে তুমি 5 লক্ষ টাকা লিখবে, লেখার পর এ ইন্টু, অর্থাৎ এইটুর ক্যালকুলেশন, এই যে যতটুকু ক্যালকুলেশন আছে এইটুকু ক্যালকুলেশন একসাথে করে নিবে। সেক্ষেত্রে 1 - 1 / 1 প্লাস 0.12, এটার পাওয়ার হচ্ছে 5। পাওয়ার 5 দেওয়ার পর যে ক্যালকুলেশন করলে ইকুয়াল দিবে, অর্থাৎ ফার্স্ট তুমি লিখবে ক্যালকুলেটর 1 মাইনাস, তারপর লিখবে আবার 1 ডিভাইডেড, অর্থাৎ ভাগ লিখবে, ব্র্যাকেট দেওয়া আছে যেভাবে আছে 1 + 0.12, এখানে ব্র্যাকেট ক্লোজ করবে, এখানে পাওয়ার লিখবে 5, পাওয়ার দিয়ে ইকুয়াল আসবে, ইকুয়ালের পর যেটা আসবে এটাকে আবার ডিভাইড করবে 0.12। তো এতটুকু ক্যালকুলেশন করলে তো আমাদের কিন্তু অ্যান্সারটা কি চলে আসবে। তো সেক্ষেত্রে কত আসবে আমরা একটু বলতে পারবো যে আসলে এখানে আমরা ক্যালকুলেশন যদি করে নেই সেক্ষেত্রে আমাদের কত ক্যালকুলেশন আসবে, তোমরা একটু করে আমাকে জানাতে পারো? ক্যালকুলেশনটা আমাকে করে একটু জানালে ভালো হয়। তো ক্যালকুলেশনটা একটু যদি আমাকে জানাও তাহলে ভালো হয়। তো এতটুকু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসে এখানে আমাদের অ্যান্সার, সেটা একটু জানিয়ে দাও। তো এখানে যেটা অ্যান্সার আসবে সেটা কিন্তু তুমি এই পাশে নিয়ে আসবে, অর্থাৎ এর মান তোমার তখন হয়ে যাবে, তখন এর মান লিখে অর্থাৎ এইটা যাবে ওই পাশে, অর্থাৎ যেটাকে আমরা বলি পক্ষান্তর করে, অর্থাৎ 5 লাখ টাকা উপরে লিখতে হবে, এরপরে এইখানে যে মানটা আসবে এটা নিচে ডিভাইড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এইরকম একটা অ্যান্সার চলে আসবে। তো এখানে আমার ক্যালকুলেটরটা নেই, তো সেক্ষেত্রে আমি করতে পারছি না, তোমরা যদি এখানে একটু করে দাও তাহলে সুবিধা হবে। কেউ করতে পারছো? কেউ একটু জানিয়ে দাও। আচ্ছা মাহিন, তুমি পুরাই অ্যান্সার বলে দিচ্ছ। আচ্ছা অ্যান্সারটা আমি চাচ্ছিলাম না, এখানে বলছেন মাহিন রহমান ইরান, তো তুমি অ্যান্সার দিয়ে দিচ্ছ, মানে টোটাল অ্যান্সারটা তুমি এখানে দিচ্ছ, বাট এখানে আমি অ্যান্সারটা চাচ্ছিলাম না, আমি এতটুকুর মানটা চাচ্ছিলাম। তো মান কত হয় সেটা একটু তুমি দিলে আমাদের সুবিধা হয়। কেউ কি মানটা বের করতে পারছো? 1 - 1 / 1 প্লাস 0.12, পাওয়ার হচ্ছে 5 ডিভাইডেড 0.12। দেখো 1 আমরা যদি এখানে করে নিই, আচ্ছা তাহলে আমি যেভাবে বলছিলাম সেভাবে তোমরা এটা করে নিবে। (0.12) তো আমি এখানে কিন্তু মুছে ফেলতে হচ্ছে, পরবর্তী স্টেপে আমাদের যা দরকার, সেক্ষেত্রে আমি উপরের অংশ মুছে ফেললাম। তো দেখো এখানে যে একজনে অ্যান্সার দিয়েছে, তো ওটা ঠিক আছে অ্যান্সারটা। তাহলে আমরা এখানে মানটা কীভাবে বের করবো, আমি বলছিলাম যে মানটা বের হবে এটা তুমি এই পাশে নিয়ে আসবে, অর্থাৎ বাম পাশে নিয়ে যাবে, যেটাকে আমরা বলি পক্ষান্তর। তো আর 5 লক্ষ টাকা এখানে ডান পাশে চলে যাবে, তখন এর মান আমাকে বের করতে সুবিধা হবে, অর্থাৎ এখানে 5 লক্ষ টাকা উপরে আসবে, আর নিচে যে এখানে তোমার গুণ করলে যে অ্যামাউন্টটা হবে সেটা আমরা লিখব। তো পরবর্তীতে আমরা যদি ভাগ করে নিই সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে এ ইকুয়াল 38,704 পয়েন্ট সামথিং এরকম আসবে। তো এখানে পয়েন্টের পর যে মিলতে হবে এমন নয়। ও আচ্ছা, তো এখানে ফারজানা রহমান ও লিখে দিয়েছে 3.60477762। হ্যাঁ ঠিক আছে, এটা যদি তুমি এখানে ডিভাইড করো এতটুকুর মান, তাহলে কিন্তু আমাদের এই অ্যান্সারটা এটা হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যদি তুমি 5 লক্ষ টাকা নেও ব্যাংকের কাছ থেকে, তাহলে তোমাকে বছরে 1,38,704 টাকা করে তোমাকে দিতে হচ্ছে। তো এটাই হচ্ছে কিস্তির পরিমাণ। তো আমরা কিস্তির পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সেটি শিখলাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আর একটা অংশ আমাদের রয়ে গেল,
যেটা আমরা আবার আগামী ক্লাসে শেষ করব, যে বছরের শুরুতে যদি হয়। তবে তোমাদের এটার জন্য হোমওয়ার্ক একটু দিতে পারি আসলে। দেখো, যে অঙ্কটা করাইছি এই অঙ্কটাই, তবে এটা ছিল বছরের শেষে, আর কোশ্চেনে বলা ছিল বছরের শুরুতে যদি হয় সেক্ষেত্রে তুমি কি করবে, এটার সাথে গুণ করবে, অর্থাৎ যে সূত্রটা লিখেছিলাম এই সূত্রের সাথে 1 + i এতটুকু গুণ করবে। এটা হচ্ছে আমাদের যদি বছরের শুরুতে বা অগ্রিম বলা হয়, বছরের শুরুতে বা অগ্রিম বলা থাকলে সব কিছু ঠিক থাকবে, ওটার সাথে গুণ করে নিবে 1 + i। ঠিক আছে, তো এটা হইলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো আচ্ছা, বোর্ড ক্লিয়ার না একজনে বলছে, তো অনেকে বলছে বোর্ড ক্লিয়ার। ঠিক আছে, তো যাই হোক, আজকে এ পর্যন্তই আমরা শেষ করলাম। তো তোমরা একটা কাজ করে রাখবে, যদি বছরের শুরুতে হয় সেক্ষেত্রে আমাদের কত হবে, আমি আগামী ক্লাস অর্থাৎ কালকে আবার ক্লাস আছে, সেখান থেকে আবার শুরু করব। তো অ্যান্সারটা তোমাদের কাছ থেকে জেনে নেব। ঠিক আছে, তো আজকে আমি এখানেই শেষ করছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।